আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। নমস্কার, শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান জয়ের পথে সঙ্গে সুজয়। আজকে আমার অতিথি কে জানেন? ইন্ট্রোডাকশন লাগবে না, ইউনিক বেঙ্গলি। শুধু রাজ্যে নয়, দেশে নয়, সারা বিশ্বে উনি বহুল পরিচিত। ওনার পরিচিতি আজকে দিতে হবে আমাকে, নিশ্চয়ই অফিসিয়ালি ডিমান্ডস, অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে উনি আমার সাথে আছেন। গর্ববোধ করছি, উইথ অল হিউমিলিটি আমি পরিচয় করাচ্ছি আমার আজকের গেস্টকে, শ্রী জহর সরকার। নমস্কার। অন্যান্য দিনের মতোই যেহেতু বলি, তর্স হয়েছে না ওনার সাথে কথা বলার জন্য, তবে সবাইকে ধন্যবাদ জানাতে হবে এই প্রোগ্রামের জন্য, যে বিপুল সাড়া আমি পেয়েছি। শুধু মেলে নয়, SMS-এ নয়, হোয়াটসঅ্যাপে নয়, টুইটারে নয়, ফেসবুকে নয়, বিভিন্ন পার্সোনাল লেটারে। আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আপনারা এমনভাবে সাড়া দিয়েছেন এবং আমার প্রোগ্রামটা চলছে। সাকসেসের 7 কাউন্ট দিয়ে ওনার পরিচয় দেওয়ার আগে সাকসেসের 7 কাউন্ট প্রত্যেক দিনের মতোই আজকেও বলবো। 1 নম্বর, পারফর্ম, প্র্যাকটিস অ্যান্ড পারসিস্ট। পারফর্ম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মেক ইট এ হ্যাবিট অ্যান্ড পারসিস্ট। 2 নম্বর, সবাই ভাবি যে আমাদের উইকনেস কোথায়, উইকনেসকে ওভারকাম করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্ট্রেংথ জানতে হবে এবং স্ট্রেংথের ওপর কাজ করতে হবে। সো সেকেন্ড রুল হচ্ছে মাস্ট চেরিশ হোয়াট ইজ গুড ইন আস, হোয়াট ইজ আওয়ার স্ট্রেংথ, তাহলেই পারবো সাফল্যের শিখরে যেতে। থার্ড, কনস্ট্যান্ট টু ইয়ার পারপাস, বি কনস্ট্যান্ট টু ইয়ার পারপাস। কি করতে চাইছি একদম প্যাশন দিয়ে ধরে রাখতে হবে, আমরা পৌঁছাতে পারবো শীর্ষে। 4, কি প্র্যাকটিসিং। মানে প্র্যাকটিসিং কিরকম প্র্যাকটিসিং জানেন তো, যে এটা যেন নেচারের মধ্যে চলে হয় প্র্যাকটিস করা। বলে যে 10 বছর ক্যারাটেতে 2টো কমান্ড শেখানো হয়, একটা হচ্ছে ব্লক এবং আরেকটা পাঞ্চ। প্রথমে ব্লক শেখানো, মানে পাঞ্চ কেউ করলে ব্লকটা যাতে সাধারণত মানে ন্যাচারালি চলে আসে। সুতরাং প্র্যাকটিস কিন্তু সেইটা করে, সাফল্যের মূল কথা কিন্তু প্র্যাকটিস করতে হবে। 5 নম্বর, স্টার্ট স্মল, বি ফোকাস। ছোট করে সেটা প্রথমেই একটা বিরাট কর্মযোগ্য ভেবে নিলে হবে না, আস্তে আস্তে যেতে হবে। 6, স্যাটিসফ্যাকশন ইন আর্নিং রিওয়ার্ডস। বলে, কথায় বলে, 1 টাকা 5 টাকা পাওয়ার চেয়ে 1 টাকা রোজগার করা কিন্তু অনেক বেশি স্যাটিসফ্যাকশন দেয়। তো সেইটা মনে রাখতে হবে যে আর্ন করতে হবে। ফাঁকতালে কিছু পেয়ে গেলে, শর্টকাটে কিছু পেয়ে গেলে সাফল্য আমাদের ধরা দেবে না। অ্যান্ড 7, অ্যান্ড নট দ্য লিস্ট, সেট স্ট্যান্ডার্ডস ফর ইয়োর সেলফ। নিজের স্ট্যান্ডার্ড নিজেকে করতে হবে, সেটাকে অতিক্রম করতে হবে, এগিয়ে যেতে হবে, তাহলেই বোঝা যাবে, সেই পৌঁছানো যাবে সেই শিখরে, সেই চাঁদের পাহাড়ে যেটা আমরা খুঁজে চলেছি। সাফল্য আসবেই। জর্দার কাছে প্রশ্ন করার আগে ছোট্ট একটা সামারি, জর্দা একটুখানি আমি করব। Johor Sarkar is an Indian civil servant with 40 years of experience and is presently the Chief Executive Officer of Prasar Bharati, which includes Doordarshan and All India Radio. Johor Sarkar served as the Secretary of the Ministry of Culture, Government of India from late 2002 to February 2012, where he reported directly to the Prime Minister for most of his tenure. He resigned to take over his current position, for which he was chosen by an eminent panel led by the Vice President of India and the Supreme Court judge. As Culture Secretary, he initiated long-pending reforms and took up modernization of museums, archives and libraries, for which he was rewarded the British Museum Medal. As CEO of Prasar Bharati, he supervises India's public service broadcaster, which is among the largest such networks in the world and cover over 1 billion people through 481 stations of All India Radio and Doordarshan. As a large orthodox organization of the government servants, it is difficult to modernize, but Johor Sarkar has been able to break new grounds and introduce digital technologies and cut down obsolescence. He has received 3 awards for this in 3 years. He has been elected as the Vice President of the world's largest public television and radio organization, the Asia Broadcasting Union, on which 67 nations are present. জহরদা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। I feel really humbled and fortunate. ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, আমার সুজনের আশীর্বাদ যে আছেন। প্রথমে যাচ্ছি যে ইউ আর আইকনিক সিভিল সার্ভেন্ট, মানে আপনি আইকনিক ইন দ্য সেন্স যে ইউ হ্যাভ মেড আইকনিক স্টাফ। আমি আস্তে আস্তে আরও পড়বো আপনার, এটা আমরা পড়ছিলাম।
আমার এই হচ্ছে যে আপনার এত চেকার্ড কেরিয়ার, আপনার হোয়াট ইজ দ্য ভিশন ফর দ্য ইউথ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট, আমাদের মতন একটা এত বড় ডেমোক্রেসিতে মানে ইউথদের পজিশনিংটা কি হওয়া উচিত, কিংবা কি আছে এবং কি হওয়া উচিত? আমি প্রথমেই একটা ভ্রান্ত ধারণা কাটাচ্ছি, আমি আইকনিক কিন্তু জানি না, আমার মতন রিটায়ার্ড লোক অনেকে আছে। আমি চেষ্টা করে গেছি, পাবলিক স্ফিয়ারে আছি কিছুখানি নিজের চেষ্টায়, এবং লোকে বেশি জানে এই অবধি। ইউথের ব্যাপারে আমার একটাই যেটা দুঃখ লাগে, ভারতবর্ষে এখনো 65-66% কিন্তু 35-এর নিচে, তারা ইয়াং, একেবারে রিয়েলি। যার জন্য আমাদের সারা বিশ্বে এত কদর। 65-66% of India is below 35 years, but India is governed by 2% above 60 years. 59-60 থেকে নিয়ে 65 অবধি আমাদের মতন বুড়োরা, আমরাই আজ অবধি পাবলিক পলিসি ঠিক করে আসি, পুরোপুরি স্থান দিতে পারেনি, তারাও নিতে পারেনি। কারণ তাদের ফিউচার এমন একটি প্রজন্মকে দিয়ে করা হচ্ছে যারা ইন্টারনেটটাও ভালো করে বোঝে না, হোয়াটসঅ্যাপ তো জানেই না, ফিউচার কি প্রেজেন্টের সাথে যারা সামঞ্জস্য রাখতে পারছে না, তাদের সাথে একটা ভীষণ বিতর্ক চলে আমার। ধরুন আমার চারিদিকে যারা ছড়ানো আছে তাদের মধ্যে আমি সবচেয়ে প্রৌঢ়, আমার প্রায় 64.5 হয়ে গেছে। আমার সাথে যারা রয়েছে তারা 55 ঘরে, তারা কেউই নেট খোলেন না, তারা মানে ইন্টারনেটের দুনিয়াই বোঝে না, তারা এখনো খবরের কাগজের জন্য বসে থাকে। এক্ষুনি একজনকে বলছিলেন আমাকে যে নেটে এইসব বেরিয়েছে আপনাদের নামে, শত শত, খুললেই হয়ে যেত। 50,000 লোক যদি থাকে, তারা যদি না খোলে, আমি তো জোর করে খোলাতে পারবো না। ধরুন আমাদের সংস্থার কথাটা যেটি বললাম, সেটাকে যদি আরো বেশি করে আমরা দেখি, ইফ ইউ এক্সটেন্ড দ্য আর্গুমেন্ট a little bit more, we need to seriously get bothered about the fact that we are not looking at the youth in the terms of a huge potential that India's youth of today will actually be dominating the world, will actually be making their presence in the world, and they need to be prepared for their role. ভীষণ দুঃখের ব্যাপারে থেকে যায়। কিন্তু আপনাকে তো দেখেছি যে আপনি ইউ অ্যাজ ইন্ডিভিজুয়াল আর ইজ ভেরি ওয়েল কানেক্টেড, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, যখনই এর হচ্ছে অ্যান্ড ইউ রেসপন্ড অলসো, মানে ফ্রম ইউর পজিশন ইউ রেসপন্ড অলসো। তো আপনি তো নিজেকে আপগ্রেড করতে পেরেছেন, কিন্তু বাকি এটাও ঠিক যে ইউথদের একটা বিরাট এ রয়েছে, কিন্তু যারা করছে তাদের কি করানো যায় না, না সেই মানে সেই রকম মানে এ নেই আর কি। আমারটা আমি বলতে চাইছি একটা মনিটরিং, একটা কাউন্সেলিং কিংবা একটা ওরিয়েন্টেশন দেওয়া যায় না যে দে মাস্ট বি, আদারওয়াইজ দে আর আউটডেটেড, দে ক্যানট রান দ্য কান্ট্রি। প্রথম হলো ধরুন এই সরকারের মানে কেন্দ্রীয় সরকারের এখন যিনি সবচেয়ে উপরে আছেন, তিনি নেট ব্যবহার করেন, তিনি প্রথম দিন থেকেই নেট নিয়ে বলেছেন। এখন একটা উপচারের মতন, একটা জাস্ট হ্যাবিটের মতন কিছু লোকের একটা করে নেট অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু ইউ ক্যান টেক দি হর্স টু দি ওয়াটার, ইউ কান্ট মেক ইট ড্রিঙ্ক। মুশকিলটা হচ্ছে যে এদের মানসিক একটা ব্লক আছে। আমারই বন্ধুরা, আমার সমসাময়িক অফিসার্স বলুন, পলিটিক্যাল লোকেদের বলুন, তাদের নেট চালাচ্ছে অন্য লোকেরা, একজনও কেউ রেসপন্ড করবে না। আমি কালচার মিনিস্ট্রির কথা বলছি এবং পাবলিকলি বলছি, কালচার মিনিস্ট্রিতে আমি সকালবেলা উঠে ঘাড় বেঁকিয়ে, ঘাড়ে ব্যথা হয়ে যেত, বেঁকিয়ে নিজে নেট খুলতাম আর জবাব দিতাম ইন্টারনেটে। আমার মনে আছে একজন গুণে বলেছিল যে প্রায় দিনে ইয়েস নো ভেরি গুড, খুব ভালো নেচেছো, ওখানে ভালো করেছো তুমি, কনগ্রাচুলেশন, এরকম করে প্রায় 200টা রিপ্লাই দিয়েছি, খুব ব্রিফ বাট দিয়ে গেছি। আমার ওখানে 3 জন ছিল নেট কভার করার জন্য, নেটে হেল্প করার জন্য। আমি চলে যাওয়ার পরে 3 জনকে ডিসমিস করে দিল। এবং 2012 থেকে নিয়ে আজকে 2016 তক আমি কথা বলছি, প্র্যাকটিক্যালি নেটে কেউ রিপ্লাই পায় না। তাদেরকে, তার মানে কি এখন তিরুবনন্তপুরম থেকে এসে দিল্লিতে ট্রেনে করে বসে থাকতে হবে? তো অন্যায় চোখের সামনে হচ্ছে, আমরা দেখতে দেখতে সহ্য হয়ে যাচ্ছে। হোয়াট আই এম সেইং ইজ, নেটকে ম্যান্ডেটরি একটা ম্যান্ডেট না করলে একটা জাস্ট একটা রিচুয়াল থেকে যাচ্ছে। না, মনে হয় যে আর্লি শুরু করলে হয়তো সেটা, আমি বলছিলাম প্র্যাকটিসের কথা, সেই প্র্যাকটিসটা হয়তো করলে হয়তো আর্লি শুরু করা, ইটস আ কোয়েশ্চেন অফ মাথা, মানে মনে তার রেসপন্সিবিলিটি আছে কিনা, তার কোনো
দায়িত্ববোধ আছে কিনা। তিনি যদি মনে করেন যে আমি 10টা 5টা করে বাড়ি চলে যাব, তারপর মুন্নচুন্নুকে দেখবো, কাউকে আমেরিকায় তৈরি করার জন্য ওখান থেকে ডলার আর্নিং করবো, তার কোনো ইনভলভমেন্টই নেই। সে কলকাতার বাঙালি হোক আর প্রবাসী হোক আর অন্য দেশের হোক, তার যে ইনভলভমেন্ট সেন্সটি, এটিকে আমাদের অনেক আমাদের সহকর্মীরা মনে করেন এটি পাগলামি, কি দরকারটা কি, না করলেও তো চলে, না করলেও তো চলে, একটু একটু অন্যভাবে একটু বসকে খুশি রাখলেই তো হয়। কারণ ম্যানেজ করা সরকারি চাকরিতে যেটা ম্যাটার করে সবচেয়ে বেশি, এটা সবচেয়ে দুঃখজনক, সেটা ইমিডিয়েট বসকে খুশি রাখা যায় কিনা। রাজনৈতিক মানে যে যেটা টোটাল টিয়ারটার মাথায় রাখার কথা, যে আলটিমেট কাজটা পাবলিক অ্যাট লার্জের ব্যাপারে, তারা পাবলিক সার্ভেন্ট বলে নিজেদের, পাবলিক অ্যাট লার্জের ব্যাপারে আমি লক্ষ্য করেছি একটা অনীহা। আপনি দেখবেন হাসপাতালে গেলে পেশেন্টটা বলে, 7 নম্বরে পেশেন্টটা, টা মানে কি, টা মানে অবজেক্ট করে ফেলছে। এই যে ভেতর থেকে তাদের আসে একটা ভাব, এটা প্রথম বছরে যদি ঘুচিয়ে নেওয়া দেওয়া যায়, যেন মহিলাদের ব্যাপারে কোনো কথা বললে, অশ্লীল কথা বললে ইটস পানিশেবল, এর প্রথম দিন থেকে যদি এটা না ঘটানো যায়, তারপরে তাদের একমাত্র কর্তব্য হলো 7th পে কমিশন, 8th পে কমিশন, 9th পে কমিশন, এইটা নিয়ে খুব সতর্ক। এটা নিয়ে আমার একটা ভেতর থেকে একটা রাগ এবং বিতৃষ্ণা আছে। আমি আমার মতন করেছি, আমার মতন অনেক শত শত লোক আছে যারা সকালবেলা উঠে যারা চিঠির জবাবও দেয়, কিন্তু নিচের লোকেরা যদি না দেয় বা পাশে পড়তে যদি সিনিয়র অফিসার না করে, হ্যাঁ, এটা কিন্তু আমি পাবলিকলি বলছি, বিকজ আই ওয়ান্ট দি পাবলিক টু কাম ডাউন হেভিলি অন দেম। তুমি দেবে না মানে কি, সরকারি টাকা পাচ্ছ, তুমি পদে আছো, বেসরকারি পাচ্ছ, দেবে না, বাউন্ড টু গিভ। খুব শক্ত কথা বললেন, বাউন্ড টু গিভ। আমরা পরের প্রশ্নে আসবো, তার আগে উনি বললেন উনি আইকনিক না, জাস্ট একটা ওনার একাডেমিকে, জওহর সরকার স্টাডিড at St. Xavier's College, Presidency College and Calcutta University, St. Xavier's School, Presidency College and Calcutta University in Kolkata. He did his master's in ancient Indian history and culture from Calcutta University and his second master's in sociology and social anthropology. Earlier, he graduated in political science from Presidency College, standing second in Calcutta University. He also studied at the University of Cambridge and the University of Sussex in the United Kingdom. যত সেকেন্ড প্রশ্নে আসি, আপনি তো বাঙালি, পুরো বাঙালি, খাঁটি বাঙালি, and you are a civil servant, IAS officer. বাঙালিরা সিভিল সার্ভিসে আসে, এটা কিন্তু আমার প্রোগ্রামের একটা যে আমাদের মতন সংস্থা, আমি যে সংস্থায় কাজ করি টেকনো ইন্ডিয়াতে, খালি টিসিএস, সিটিএস, উইপ্রো, ইনফোসিস ছাড়া কোনো এই হয় না। আজকে যে বাঙালিরা আসছে না কেন, কিন্তু শুধু তো টেকনো না, সিভিল সার্ভিসে তো বাঙালিরা একদম আসছে না, কেন আসছে না? আপনার মতন আপনি বলেন আইকনিক না, আপনি ডিসাইড করবেন না আপনি আইকনিক, দর্শক ডিসাইড করবে। দর্শক আমাদের বলেছে আপনারা আনুন, সেইখানে আপনার মতো লোক থাকা সত্ত্বেও, এবং ইউ আর প্রেজেন্ট অলসো ইন দ্য মিডিয়া, সমস্ত জায়গায়, বাঙালিরা কেন উদ্বুদ্ধ হচ্ছে না, বাঙালি ইয়ুথরা কেন উদ্বুদ্ধ হচ্ছে না আইএস করার জন্য? কি করলে উদ্বুদ্ধ হতে পারে? আপনি যেটা বললেন যে পাবলিক সার্ভিস দেবে, সেটাও দেবে আসার পর, কিন্তু বাঙালিরা আসছেই না, তো দেবে কোত্থেকে? আমার মনে হয় তার অনেক কারণ আছে। তার মধ্যে ধরুন, আমরাই যখন ছাত্র অবস্থায় পড়াশোনা করছি, তখন কলেজে, ইউনিভার্সিটিতে আমাদের বলা হতো আমলা। এই আমলা কথাটি কিন্তু তখনকার দিনে সারা ভারতবর্ষে ব্যবহার করা হতো না, তারা প্রশাসক বলতো। আমলাতে এই যে একটা মানে হীন চোখে দেখা, এটা কিন্তু আমাদের স্কুল কলেজ থেকে ঢোকানো। আমি সরাসরি দর্শকদের সামনে বলছি, 60-এর দশক 70-এর দশকে যারা এই কথাগুলো বলতো, তাদের মধ্যে একটি গোষ্ঠী ছিল যারা সত্যি সত্যি মনে করতো যে আমলাতন্ত্রের নেতৃত্বে যারা আছেন তারা একটি জঘন্য জাতি। ঠিক আছে, ঠিকই বলছে, আমি যা এর আগে বললাম তার সাথে মিলছে। এবং অধ্যাপনা বা অন্য কিছু করা, তার মধ্যে একটা বীরত্ব আছে, তার মধ্যে একটা গুরুত্ব আছে। কিন্তু অর্ধেক যারা বলতো, আমি অ্যাফিডেভিট করে বলতে পারি, অর্ধেক যারা বলতো তারা আমলাতন্ত্রের পরীক্ষায় ফেল করে তার এর থেকে যে গন্ডগোলটি হয়েছিল, এর থেকে 70-এর দশকে, আমি 69-এ কলেজে ঢুকেছি, 70, 69, 60, 70, এই যে দশকে, এর মধ্যে যে আমলাতন্ত্রের ব্যাপারে বাংলায় একটি নেগেটিভ ইমপ্রেশন ছড়ানো হলো, তাতে ছাত্ররাই প্রথম থেকে যেতে পারলো না, মানে যাওয়ার ইচ্ছেই হলো না। 2 নম্বর হলো, মানে আপনি বলছেন কালচারটা, বাঙালির একটা সামাজিক নেগেটিভনেস, যে বাটা আমলা। 2 নম্বর হলো এর সাথে জড়িয়ে গেল নিম্নতম আমলারা যে ঘুষ ছাড়া কথা বলে না, অনেকে খুব
খুব তারা সিনসিয়ারলি কাজ করে, কিন্তু অনেকে বাবুদের যে একটা দৃষ্টি, কাউন্টারে গেলে অন্যদিকে চেয়ে আছে, একটা রুডনেস, এটার সাথে লিঙ্কড হয়ে গেল যে ওপরতলার ওপর মহলে যারা বড় আমলা আছে তারা নিশ্চয়ই এর থেকেও খারাপ হবে। আচ্ছা, এর মানে নেগেটিভ পারসেপশন। এই পারসেপশন থেকে ছেলেরা বললো দরকার নেই আমি মাস্টার হব, দরকার নেই আমি সায়েন্টিস্ট হব, ইঞ্জিনিয়ার, দরকার নেই আমি ইঞ্জিনিয়ার হব। তৃতীয় কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যে ক্রেজটি বাড়লো বা ম্যানেজমেন্টের দিকে যে ক্রেজ চলে গেল, তাতে প্রত্যেকটি প্রফেশন কিন্তু মার খেয়েছে, তাতে অধ্যাপনাও মার খেয়েছে। ভালো ভালো ছাত্ররা ফিজিক্স না পড়ে তারা চলে গেল ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর দিকে কেউ ভালো করেছে, কেউ অত ভালো করেনি। মাঝের থেকে যে এসেনশিয়ালিটি অফ হ্যাভিং আ রিপ্রেজেন্টেশন ইন দ্য সিভিল সার্ভিসেস, ইন দ্য আর্মড ফোর্সেস, ইন দ্য রেলওয়েজ, এই যে একটা এসেনশিয়াল, এটা বাংলার কোনো সমাজে কেউ মনে করে সামনে মনে করেনি। এবং এই যে হীনমন্যতা বা বলুন একটা নেগেটিভ ওয়ে অফ লুকিং অ্যাট এটা একটা বড় ভূমিকা হলো। আর সেই ভূমিকার সাথে তাল রাখলো যারা ঢুকলো, তারা ঢুকে একটা নাক উঁচু ভাবে এমন একটা দেখালো, লালবাতি গাড়ি করে বেরিয়ে গিয়ে, এইটাতে একটা নেগেটিভ ওয়ে হয়েছে। There is one more factor. It's a very tough competition. It's a tough, very tough competition. হ্যাঁ, বলে যে একটা টানেলের মধ্যে দিয়ে একটা very tough competition. সেই tough competition সেটাই কি লোককে আরো এ করলো লাস্টে, সেটাই একদম যে একদম ওটা আর আমার হবে না, এটা আমার না। আমি এত ছেলেকে দেখেছি, এত যুবকদের দেখেছি, তারা স্টেট সিভিল সার্ভিস, তারা ব্যাংকিং সার্ভিস বা অন্য কোনো সার্ভিসে তারা চলে গেছে, ও আইএএস আমার দ্বারা হবে না। আমি তো চান্স নিলাম, আমি তো লটারিতে পেয়ে গেছি, আমাকে পরের বছর বসতে বললে আমি পেতাম না বোধহয়, আমি লটারিতে পেয়ে গেছি। কিন্তু আরে বাবা, তোরা লটারিটা চেষ্টা করে দেখ না। এটাই ধরুন আমাদের সময় বলা হতো যে তুমি পুরো এমএ করো, এটা করো, ওটা করো, করে তারপরে 3 বার পড়াশোনা করে তুমি 26-এ গিয়ে দাও, 25-এ গিয়ে দাও। আমি তো ফার্স্ট চান্সই বসে গেলাম, কপালে ছিল পেয়েছি, না কপালে থাকলে ফেরিওয়ালা। এর থেকেই প্রশ্নে আসছি জয়বাবু, যা আপনি কি সাহেব আইএসসি হতে চেয়েছিলেন না? নানান, আপনি তো আপনার এডুকেশনে তাই জন্য আগে পড়লাম আর কি, যে এই পড়ার মধ্যে তো আপনার অনেক ডিভার্সিটি রয়েছে, এই পড়ায় নানান পড়েছেন এবং কেম আউট। আপনার কি ছিল যে আমি সিভিল সার্ভিসেই যাব, না মনে কখন হলে? এবং সেই সময় আপনি যে সময়টার কথা বলছেন যেখানে এরকম পারসেপশনটাই নেগেটিভ, এখনো নেগেটিভ, এখন অনেকটা গ্লোবালাইজেশন হচ্ছে বলে ওপেন আপ করছে, কিন্তু আমার এই প্রোগ্রামের একটা ওয়ান অফ দ্য মূল উদ্দেশ্যও কিন্তু যাতে লোকে সিভিল সার্ভিসে যায়, ইনফ্যাক্ট স্টেট সিভিল সার্ভিসও যাচ্ছে না, কম যাচ্ছে, ঠিক মতো ভালো ছেলেরা যাচ্ছে না। তো আপনার কি সেই সময় মনে হচ্ছিল আপনি আমলাই কি হতে চেয়েছিলেন? না না, আমরা একটা রেখেছিলাম অপশন, আমলা কেন, ব্যাংক, ট্যাক্স। দেখুন আমাদের সময় চাকরি পেত না। ক্যালকাটা 71 যদি দেখে থাকেন, ইন্টারভিউ যদি দেখে থাকেন, সেই সময়কার যে অনিশ্চয়তা, সেই সময় যে নকশাল আন্দোলন, ঘোর অন্ধকারের মধ্যে আমরা বড় হয়েছি, কলেজই করতে পারিনি। তখন ওই গান ছিল না তখনকার দিনে, জানি না কি পাবো না, হ্যাঁ সব ভুলে গেছি, জীবনে কি পাবো না। সেই যুগের 71 ইন্টারভিউতে উল্টে দিল। সেই অ্যাংরি জেনারেশনের যারা ছিল তারা কিছু যে পাবে বলে মনে করতে পারেনি। অতএব ব্যাকআপ অপশন হিসেবে, মধ্যবিত্ত বাড়ির ছেলে, ব্যাকআপ অপশন হিসেবে আমি রেখেছিলাম যে ব্যাংক বা সিভিল সার্ভিস। সেটা আপনি ভেবেছিলেন? আমার মনে প্রাণে প্রথম থেকে ইচ্ছে ছিল ছাত্র হিসেবে আমি যদি পড়াশোনাটা করতে পারি সবচেয়ে ভালো লাগবে। পয়েন্ট হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখনকার দিনে যেই একটা অরাজকতার মধ্যে তারা চালাচ্ছিল, আমাদের প্রেসিডেন্সি কলেজের 14 জন ছেলে, তার আমরা যে 14 না 15 জন আমরা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষাটি বোম মেরে না কি মেরে ভন্ডুল হয়ে গেল। আচ্ছা, ভন্ডুল সেটা, হ্যাঁ কোন সাল? এটা 1972, 71-72-তে ভন্ডুল হয়ে গেল। আমাদের পরীক্ষাটি একটি পরীক্ষা আর একবার দিতে হলো। আর একবার দিয়ে যখন ওই পরীক্ষার নম্বর দেখা গেল, সেই পরীক্ষাতে পাইকারি রেটে প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের 42 দেওয়া হলো। 18 নম্বর ফার্স্ট ক্লাস কেউ মেকআপ করতে পারে না। এটি কোন জন্তুটি দিলেন তাকে আজ অব্দি খুঁজে পাইনি আমরা। পরে তখনকার দিনে আরটিও ছিল না। নেট রেজাল্ট হলো, আমি এখানে একটু অহংকার করে বলছি, আমি ফার্স্ট হব না আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্টের জায়গায় গিয়ে সেকেন্ড ক্লাস সেকেন্ড হলাম। ওই এই ইনসাল্টটা আমার সহ্য হলো না। আমি তখন আর দেখলাম না। আর দ্বিতীয় কারণ হলো, 72-এ যাদের গ্র্যাজুয়েট করার কথা তারা 74-এ গিয়ে গ্র্যাজুয়েট করছে। 2 বছর আমাদের লস হয়ে গেছে, বয়সও এগিয়ে গেছে।
হ্যাঁ 21 হোক 22 হোক, বয়স ঠিক, is বয়স। হ্যাঁ। আমরা তখন দেখলাম যে ঠিক আছে চলো একটা অপশনে দেখা যাক, MA ক্লাসে থেকে একটা অপশনে গিয়ে আমি পেয়ে গেলাম। MA আমি পরে দিয়েছি, আচ্ছা, পরে দিয়েছি, সেই নিয়ে আমার কোনো পয়েন্ট হচ্ছে মানে যে তখন আপনি ঠিক করলেন যে আপনি একদম যে এদিকে যাবো না, পড়াশোনার দিকে যাবেন না। আর সবচেয়ে যেটা আমার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন সেটা হলো যেই পরীক্ষাটিতে 18 নম্বর কম দিল, 60 থেকে 18 নম্বর কম মানে 42, 18 নম্বর আর্টসের কোনো ছাত্র মেকআপ করে ফার্স্ট ক্লাস পেতে পারে না। সেই পেপারে আমি IAS এ ফার্স্ট হয়েছি। দারুণ। মানে অতি, আমি ভদ্রলোককে তিনি পরীক্ষাটা দেখেছিলেন তাকে আমি কিভাবে বলবো আমি জানি না, কি অক্ষরে বলবো যে কেন তিনি এটা করলেন, এত বড় একটা ক্ষতি করলেন। সেই ক্ষতিটা সারা জীবনের জন্য, সেই দুর্গতিটা সারা জীবন, এবং আমি সারা জীবনের জন্য ভুলবো না। আমরা কেউ ফার্স্ট ক্লাস পেলাম না, অন্যরা সহ্য করে নিল। তার আগে অনেক পলিটিক্যাল সায়েন্সে এমএ দিল, আমি পলিটিক্যাল সায়েন্স ছেড়ে দিলাম, IAS এ ঢুকে গেলাম। সেটা আমি জিজ্ঞেস করতাম যে আপনার স্টাডি এতে দিলাম, আমি ছেড়ে দিলাম। আমি যখন পরীক্ষার কাছাকাছি আসছে তখন IAS এ যখন লটারিটা পেয়ে গেছি, লটারি ছেড়ে কে যাবে, ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আস্তে আস্তে একটা মানে যেটা বলে কিছুখানি এনফোর্সড ম্যারেজের মতন ভালোবাসতে আরম্ভ করলাম যে ঠিক আছে এটাও তো দেশের কাজ। ঠিক ঠিক। মাঝে একটা ছোট্ট চাকরি করেছিলাম কয়েকদিনের জন্য। আচ্ছা, এটা তো লোকে জানেন না। না, আমি DCM এ চাকরি করতাম, ম্যানেজমেন্ট ট্রেনিং ছিলাম। আচ্ছা। যখন দেখলাম যে কলেজ টলেজ দ্বারা কিছু হবে না, শিক্ষা ব্যবস্থা খুব ভেতর থেকে রাগ এসেছিল, ঢুকেছিলাম। আমার MA ক্লাসের মাস্টারমশাইরা আমাকে কোনোদিন ক্ষমা করেননি। তারা বলেছিলেন বিয়েতে তোমার কি হয়েছে আমার জেনে দরকার নেই। বঙ্গেন্দ্র বাবু অনেকেই ছিলেন, তারা কোনোদিন ক্ষমা করেননি যে তুমি আমাদের সাবজেক্টে থেকে গেলে না কারণ জীবনে অনেক কিছু হয়। আমি তারপরে হিস্ট্রিতে চলে গেলাম, তখনই সেটাই আপনার সিভিল সার্ভিসে আসার অনেকটা মানে রিফিউজির মতন ধাক্কা খেয়ে ঢুকেছি আমি। না, আমি বসেছিলাম লটারি থেকে গেছে। আমি বারবার বলি যারা সিভিল সার্ভিস অহংকার করে তাদেরকে শুনিয়ে দিই, তোমাদের যদি পরের বছর বসতে হতো তোমরা ক্লাস 2 সার্ভিসও নাও পেতে পারতে। তো অহংকারটা কিসের? লাখের জোরে পেয়ে গেছো, তোমার মেধাটা যদি, তোমার মেধা বলে যদি কিছু থাকে সেটা প্রতি বছর প্রমাণ করো। গো অন রিনিউইং ইওর মেরিটস অন অ্যান অ্যানুয়াল বেসিস। তার মানে একটা সার্টেন স্ট্যান্ডার্ড থাকতে হবে, কিন্তু তারপরে লাখের উপর, লাখের একটা বিরাট, লাখের একটা, আমি অফকোর্স লাখের উপর বেশি ফ্যাক্টর দিচ্ছি। তখনকার দিনে পেয়েও ছিলাম একটা ভেতরে বাঙালির রাগ রাগ ছিল যে আমি দেখিয়ে দেবো, পেয়ে গেছি। ভগবান সাথে দিয়েছিলেন, ভগবান না থাকলে কিছু হয় না। সাহেব বললেন যে রাগে এসছেন, কিন্তু রাগের পর ক্যারিয়ারটা কিরকম হলো জাস্ট আমি তাই সমস্তটাই ডকুমেন্ট করে এনেছি আজকে একটু বলবো। আফটার জয়নিং দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন 1975 in West Bengal, Mr. Johar Sarkar held several positions in the districts of Bardhaman and 24 and 24 Pargana, where he made a name for himself in tackling very difficult problems, including communal rights. In 1980, he took on the coal mafia of the Asansol Raniganj. He had to face 27 different contempt cases filed by the coal mafia in the High Court, but he saw to the end of this mafia raj at least till his departure. Mr. Sarkar handled the huge manpower management of pilgrims during Ganga Sagar Mela, which is second only to Kumbh Mela, for 2 successive years. He had a 1-year stint in handicrafts and handlooms where he helped revive some of the Bengal's traditional skills and was instrumental in saving or reintroducing the dying forms of Balichori Shari and Katha stitch textiles of the state. In 1984, he became the state's youngest director of industries during his stint, where he vigorously promoted small and medium enterprises. Mr. Sarkar next took charge as district magistrate and district collector of Bardhaman, now known as Bardhaman, one of the most populous and problematic districts of India, which covered Raniganj coalfields, Asansol and Durgapur, as also the richest agrarian belt of the state. He also served as the private secretary to the Commerce Minister and underwent specialized training in foreign trade in New York, World Trade Institute and the IIFT in Delhi. In 1986, Mr. Sarkar moved to New Delhi and served as Director, Ministry of Commerce, Government of India, looking after agricultural exports and foreign trade with specific regions like Africa and East Europe. He broke new records in revenue collection, in sales tax and property duties against veritable opposition from the builders' lobby. On his return to West Bengal in 1992, Mr. Sarkar served as the Secretary of the Food Processing Industries Department. Then he became the State Revenue Commissioner and later moved on to be the Secretary in the Finance Department looking after expenditure. Mr. Sarkar was selected as the Chief Electoral Officer of West Bengal, where he conducted 1997 and 1998 parliamentary elections during challenging periods, which included the devastating 1997 floods, where many voters got to exercise their franchisee in makeshift polling stations where they were innovatively set up boats. He was specially
commended by the Election Commission of India for the successful conduct of 2 parliamentary elections. In 2000, he was selected as the Industry Secretary of West Bengal and embarked on an uphill task of turning around the industrial climate and image of West Bengal, which he could accomplish during his tenure. In 2003, he was entrusted with the task of modernizing the higher and technical education sectors in West Bengal as Principal Secretary. In the delivery of his responsibility, he introduced several wide-ranging reforms and had to confront powerful unions and other entrenched oppositions. In May 2006, he was called by the Government of India in New Delhi on promotion as Additional Secretary and Development Commissioner for Micro, Small and Medium Enterprise, a term that he helped introduce through a new Act of Parliament. He is known as the pioneer of cluster development as well as for grassroots financing of tiny industries, including microfinance, and for initiating several reforms in the sector. In September 2008, he was elevated as Secretary to the Government of India and moved on to head Ministry of Culture, where he served as his longest serving secretary till 2012. He initiated long pending reforms and took up modernization of museums, archives and libraries. He is credited with introducing many new programs to assist cultural organizations and their expressions. Jawahar Sarkar was successful in forging a significant number of cultural partnerships between India and other countries, and among his major credits are Anish Kapoor exhibition from the United Kingdom and holding of several unique overseas exhibitions, the original paintings of Rabindranath Tagore, which had not left India shores for more than 80 years. He had also 2 short-term stints as Secretary Minister of Information and Broadcasting, Government of India. Mr. Sarkar has worked in the field of finance, commerce, and industry for 17 of his 38 years in public service, where he has managed large corporations, including the billion-dollar Haldia Petrochemicals. On the other hand, he has also worked in the field of public communication, that education, culture, media, and related assignment for 11 years. অসাধারণ আপনি বলছেন তুমি আবার অবিচুরি পড়ছো না আমি এটা লোকের জানার দরকার সাফল্য প্রচেষ্টা কোথায় নিয়ে যেতে পারে আজকের বাঙালিরা আমি দেখেছি আমি বলছিলাম আপনাকে I celebrated my 50 years because I did what I wanted to do. আমার যেটুকুনি ক্ষমতা আমি যদি পারসিউ না করি তাহলে হবে না। তার জন্য আমি এই প্রোগ্রাম এনে করেছি যেখানে লোকেরা সাকসেসফুল লোকেরা এসে সাকসেস স্টোরি তাদের জীবনের মানে সবাই কি জানেন তো যে আমি দেখছি যে মনে হয়েছে স্টুডেন্টদের সাফল্যটা শুধু দেখছে পেছনের যে হার্ড ওয়ার্ক এই যে আপনি যদি না বলতেন আজকে এই ভারতবর্ষের 130 কোটি লোকের মধ্যে 99% কি 99.99% জানা সম্ভব না যে আপনার গ্র্যাজুয়েশনে কি হয়েছিল which led to এটা জানা দরকার যে কোনো একটা ব্যর্থতাই যে আমাকে মানে ব্যর্থ করবে না সাফল্যের দিকে নিয়ে যাবে সেইটা কিন্তু আমাদের খুব জানা দরকার। আজকের মতো সময় শেষ, ফিরে আসবো কথা দিচ্ছি পরের শনিবার আমার গেস্ট শ্রী জওহর সরকারকে নিয়ে। নমস্কার। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।